সেই প্রতীক্ষার অবসান। সন্তোষ কুমার রায় স্মারক বক্তৃতা। আজকের বিষয় সমাজ জীবনে মেলার ঐতিহ্য এবং বরাক উপত্যকায় মেলার ভূমিকা, এই নিয়ে আজকে বক্তব্য রাখবেন বিশিষ্ট লোক গবেষক প্রাক্তন অধ্যাপক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য। আমি ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। কবিতা উৎসব এডি ক্রিয়েশন থেকে দেখতে পাচ্ছেন। রবীন্দ্র মেলা কমিটি মাননীয় সভাপতি সর্বজন গৌতম রায়, কার্যকরী সভাপতি শ্রী রাহুল রায়, সম্পাদক শ্রী পিনাকি ভট্টাচার্য এবং হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সাঁতরা কলেজের মাননীয় অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর মহোদয় এবং উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আমার কাছে একটা বিষয় খুব বিস্ময়ে যে বরাক উপত্যকায় আর কোনো জায়গাতে মেলাকে কেন্দ্র করে এরকম বৌদ্ধিক চর্চা হয় না। এই ব্যাপারে হাইলাকান্দির জনসাধারণ বা যারা এই মেলা কমিটির আয়োজক তারা নিঃসন্দেহে পথ প্রদর্শকের দাবি করতে পারে। তো যাই হোক, আমি আমার মূল বক্তব্য শুরু করার আগে যার নামে এই স্মারক বক্তৃতা, কবিতা উৎসব এডি ক্রিয়েশন যাকে আমরা বলতে পারি যে অভিসংবাদী জননেতা সন্তোষ কুমার রায়, তার স্মৃতির প্রতি আমার প্রণাম নিবেদন করছি। এবং শুধু তার জীবনের বিভিন্ন দিক নিয়ে ইতিপূর্বে নানাজন নানা কথা বলেছেন, আমি শুধু একটাই বলবো, এই সামগ্রিক পরিচয়ে আমরা যদি একটা বিন্দুতে নিয়ে আসি তাহলে সন্তোষ কুমার রায় সম্পর্কে বলা যায় যে তিনি প্রকৃত অর্থেই নেতা ছিলেন। তিনি মানুষের জন্য কাজ করেছেন, মানুষ যে তাকে ভোলেনি, এই স্মারক বক্তৃতা তার প্রমাণ। যাই হোক, আজকের বক্তৃতার বিষয় সমাজ জীবনে মেলার ভূমিকা এবং বরাক উপত্যকায় মেলার ঐতিহ্য। আসলে মূল বিষয়ে যাওয়ার আগে আমরা দেখে নিতে পারি যে মেলা শব্দটার অর্থ কি। মেলা শব্দের অর্থ হচ্ছে মিলন বা সম্মেলন, অর্থাৎ যেখানে বহু মানুষ তাদের নিজস্ব পরিচয় ভুলে, অর্থাৎ তারা কে কোন ভাষী কোন ধর্মের সেই সমস্ত কিছু ভুলে যেখানে একটা উদ্দেশ্য নিয়ে সমবেত হন, তাকে আমরা আধুনিক অর্থে মেলা বলতে পারি। মেলার নানা রকমের সংজ্ঞা দেওয়া হয়েছে লোক সংস্কৃতি নিয়ে যারা গবেষণা করেছেন, কারণ মেলা লোক সংস্কৃতির একটা বহু চর্চিত, বহু আলোচিত, বা বলা যায় যে লোক সংস্কৃতির একটা খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। মেলার যেটা সর্বজন গ্রাহ্য সংজ্ঞা সেটা হচ্ছে এরকম যে সাধারণত লোকালয় থেকে দূরে, এটা বলা হচ্ছে মূলত গ্রামের মেলা সম্পর্কে, উন্মুক্ত স্থানে বিশেষ কোনো উপলক্ষে ক্রীড়া, কৌতুক, আমোদ প্রমোদের অনুষ্ঠান সহ ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে বছরের এক নির্দিষ্ট সময় বহু লোকের সমাগম ও সম্মেলন হয়, তাকেই বলা হয় মেলা। এই সংজ্ঞার প্রেক্ষিতে আমরা যদি আজকে রবীন্দ্র মেলাকেই দেখি, প্রথম কথাটা হয়তো এখানে থাকবে না, কারণ এটা শহরের মাঝখানে হচ্ছে, কিন্তু একটা উন্মুক্ত জায়গাতে হচ্ছে। এখানে ক্রীড়া, কৌতুক, আনন্দ, কেনাকাটা কোনো কিছুরই অভাব নেই।
কাজে যথার্থ অর্থেই এটা একটা মেলা। মেলার ইতিহাস যদি আমরা দেখি তাহলে মেলার ইতিহাস বহু প্রাচীন। প্রাচীন ভারতবর্ষে মেলা অনুষ্ঠিত হতো। মহাভারতের বিরাট পর্বে শঙ্কর মেলা বলে এক ধরনের মেলার উল্লেখ পাওয়া যায়। এটা ঠিক আজকের মতো মেলা ছিল না। এই মেলায় বীর পুরুষরা তাদের শৌর্যবীর্যের প্রদর্শন করতেন, অর্থাৎ কে কত ক্ষমতাশালী, কোন যুদ্ধে কার পারদর্শিতা কতটুকু বেশি, সেটাই এই সমস্ত মেলায় অর্থাৎ শঙ্কর মেলায় প্রদর্শিত হতো। আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে প্রাচীন গ্রিস এবং রোমে মেলা অনুষ্ঠিত হতো, ইতিহাসে তার উল্লেখ পাওয়া যায়। গ্রিসের আজকে যেটা অলিম্পিক খেলা, এটা কিন্তু সূচনাতে ছিল একটা মেলা, এবং প্রাচীন গ্রিসে এই মেলা অনুষ্ঠিত হতো। এরকম আরো কয়েকটা মেলার উল্লেখ আছে, যেমন ইন্ডিয়ান মেলা, নিমিয়ান, ইস্টোমিয়ান মেলা, এরকম এসবগুলোই হতো প্রাচীন গ্রিস দেশে। এইসব মেলায় তবে মেলার গুণগত পার্থক্য ঘটে গেছে। উৎসের সময়কাল থেকে আমরা বহু দূরে চলে এসেছি, কাজেই এখানে নানা রকম পরিবর্তন সংঘটিত হয়েছে। কিন্তু প্রাচীনকালে যে সমস্ত মেলা বসত, অর্থাৎ আমরা মহাভারতের মেলায় বলি বা প্রাচীন গ্রীষ্মের মেলায় বলি, সেগুলো মূলত ছিল বিভিন্ন জনগোষ্ঠী তাদের শারীরিক এবং মানসিক উৎকর্ষ প্রদর্শন করতেন, এবং এটাই ছিল প্রাচীন মেলার মূল লক্ষ্য। সময়ের ধারায় মেলার রূপ পরিবর্তিত হয়েছে। এখন নানা ধরনের মেলা অনুষ্ঠিত হচ্ছে, যেমন শিল্প মেলা, বই মেলা, বাণিজ্য মেলা, যুব মেলা, গান মেলা ইত্যাদি নানা ধরনের মেলা আমরা সাম্প্রতিককালে অনুষ্ঠিত হতে দেখি। এবং এটার মূল কারণটা কি? শুধুই অর্থনৈতিক। যেমন বই মেলা আয়োজনের পেছনে যেমন বই বিক্রির একটা বিষয় কাজ করেছিল, কিন্তু পাশাপাশি বই মেলাতে যে সমস্ত আলোচনা অনুষ্ঠিত হয় বা যে হারে নতুন বই প্রকাশিত হয়, এটা নিঃসন্দেহে আমাদের বৌদ্ধিক দিকটিকে তুলে ধরে, এবং অবশ্যই এর সঙ্গে একটা বাণিজ্যিক দিকও জড়িত আছে। আজকের দিনে আগের মতো মানুষ আর গোষ্ঠীবদ্ধ, অর্থাৎ তার গোষ্ঠীগত পরিচয়টাই তার বড় কথা নয়। এখন মানুষের পরিচয় হচ্ছে বিশ্বগত। সে নিজেকে একজন ওয়ার্ল্ড সিটিজেন বলেই কল্পনা করছে। তাই মেলার সীমা, মেলার উদ্দেশ্য দুটোই এখন অনেক বেশি প্রসারিত হয়েছে। আমরা যদি মেলার চরিত্রগত দিকটাকে ধরি, তাহলে আমরা বলতে পারি যে মেলা দু রকমের। এক শ্রেণীর মেলা আছে যেগুলো প্রাচীন ঐতিহ্যকে অনুসরণ করে চলছে, যেমন পশ্চিমবঙ্গের বিখ্যাত গঙ্গাসাগর মেলা, এই মুহূর্তে যেটা উত্তরপ্রদেশে চলছে সেই ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা, আর আসামের জাগিরোডে অর্থাৎ নগাঁও, আগে নগাঁও জেলাতে ছিল, এখন মরিগাঁও, সেখানে জোনবিল মেলা বলে একটা মেলা অনুষ্ঠিত হয়। এটা খুব অভিনব মেলা। এই মেলার আয়োজক মূলত তিয়া সম্প্রদায়ের। আসামে বিভিন্ন জনগোষ্ঠী বসবাস করেন আমরা জানি। একটা জনগোষ্ঠীর নাম হচ্ছে তিয়া জনগোষ্ঠী। এই তিয়া জনগোষ্ঠীর মানুষেরা এই মেলার আয়োজন করেন। এই মেলা 500 বছরেরও বেশি প্রাচীন। তিয়া সম্প্রদায়ের একজন রাজা, তার নাম ছিল গোভা রাজা, তিনি এই মেলার প্রবর্তক করেন। এই মেলাটা চলে 3 দিন। মকর সংক্রান্তি বা ভোগালী বিহু শেষ হওয়ার পরে বৃহস্পতিবার থেকে শুরু হয়, বৃহস্পতি, শুক্র, শনিবারে শেষ হয়। এই মেলার যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আমার ধারণায় ভারতবর্ষের আর কোনো মেলাতে এটা নেই,
সেটা হচ্ছে এখানে বার্টার সিস্টেম চলে, অর্থাৎ এখানে কোনো ক্যাশ ট্রানজ্যাকশন হয় না, অর্থ দিয়ে কোনো জিনিস কিনতে হয় না, একটা জিনিসের বদলে আর একটা জিনিস কিনতে হয়, যেটা আমাদের সুপ্রাচীনকালের অর্থনৈতিক বিষয়। বার্টার সিস্টেম জোনবিল মেলাতে এখনো এই বার্টার সিস্টেম চলে। কদিন আগেই জোনবিল মেলা শেষ হয়েছে এবং এবারও দেখলাম পত্রপত্রিকার যে প্রতিবেদন, সেখানে জোনবিল মেলার এই বার্টার ইকোনমির কথাটাই মূলত গুরুত্ব পেয়েছে। নতুন আসলে আমরা এখানে প্রয়াত জননেতা সন্তোষ কুমার রায়ের কথা আলোচনা করেছি, কর্মকাণ্ডের কথা আমরা শুনেছি। প্রশ্ন হচ্ছে যে তিনি কেন এরকম একটা মেলা আয়োজনের সিদ্ধান্ত নিলেন। আসলে মেলাগুলো সৃষ্টি হয় সময়ের দাবিতে। মেলা মানুষে মিলনের সৃষ্টি করে এবং আমরা দেখি মেলার মাধ্যমে বিশেষ কোনো বার্তাও ছড়িয়ে দেওয়া যায়, যার জন্য আমরা দেখি যে স্বাধীনতা আন্দোলনের সময় নানা জায়গাতে স্বদেশী মেলার আয়োজন হতো। এবং এই প্রসঙ্গে বলছি, 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ আন্দোলন চলছে, তখন শিলচর শহরে অর্থাৎ নারী শক্তির জাগরণের প্রতি লক্ষ্য রেখে শিলচর শহরে মেয়েদের হস্তশিল্পের একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু শুনলে যেটা খুব আশ্চর্য লাগে, সেই মেলাতে শুধু পুরুষরাই মেলা দেখার অনুমতি বা সুযোগ পেয়েছিলেন, মেয়েদের সেই মেলায় যেতে দেওয়া হয়নি। এর কারণ তখনও অর্থাৎ 1905 খ্রিস্টাব্দ শিলচর শহরে মেয়েদের প্রকাশ্য স্থানে দেওয়ার কোনো অধিকার ছিল না। এই ব্যাপারটা শেষ হয় 1921 খ্রিস্টাব্দে, যখন মহাত্মা গান্ধী শিলচরে এসেছিলেন। আজকের দিনে যেমন আমরা দেখি যে বিভিন্ন প্রয়োজনে মানুষ মেলার সৃষ্টি করে। আমরা বরাক উপত্যকার দিকে যদি লক্ষ্য রাখি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নানা জায়গাতে এখন আনন্দ মেলা নামে এক ধরনের মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে মেলার যে যাবতীয় যে সমস্ত উপকরণ সবই সেখানে লভ্য। আসলে সারা বছর মানুষ একঘেয়ে কাজ করার পর তার কর্মের ক্লান্তি থেকে মুক্তি চায় এবং সেই মুক্তির বাসনা থেকেই তার মধ্যে জন্ম নেয় মেলা আয়োজনে বা মেলায় যাবার ইচ্ছাটা। মেলার সামাজিক গুরুত্ব রয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, আমরা যদি সামাজিক গুরুত্বের দিক থেকে দেখি, তাহলে মেলা হচ্ছে অসংখ্য মানুষের মিলন ক্ষেত্র। দ্বিতীয় বৈশিষ্ট্য, কর্মব্যস্ততার সূত্রে যোগাযোগ বিচ্ছিন্ন মানুষের সঙ্গে মেলায় অনেক প্রিয়জনের সাক্ষাৎ হয়। যেমন আমরা আজকের সময়ে যদি দাঁড়াই, আমরা প্রত্যেকেই বহুদা প্রসারিত, অর্থাৎ গোটা বিশ্বের খবর মুহূর্তের মধ্যে আমাদের হাতের মুঠোয় চলে আসছে সেলফোনের মাধ্যমে। কিন্তু যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু ক্রমশই একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। জীবনানন্দ দাশ তার একটা কবিতায় বলেছিলেন যে আমার নিজের মুদ্রা দোষে আমি ক্রমশ একা হয়ে যাচ্ছি। আসলে বর্তমান যুগ এটা সৃষ্টি করে দিয়েছে। আমরা এখন এত বেশি সেই মোবাইলের নেশায় ভূত হয়ে গেছি, অথবা কাজের যে প্রচন্ড চাপ, বিশেষত আইটি বা প্রাইভেট সেক্টরে, সেখানে আমাদের আর নিজেদের আত্মীয় স্বজনের খোঁজ খবর, পাড়া প্রতিবেশী তো দূর, নিকট আত্মীয়ের খোঁজ রাখাও খুব মুশকিল হয়ে যায়। এরকম পরিবেশে এই যোগাযোগ বিচ্ছিন্ন যে সমস্ত আত্মীয় হঠাৎ মেলায় তাদের সাক্ষাৎ পাওয়া যায়। তৃতীয় ব্যাপার হচ্ছে, অপরিচিত মানুষের সঙ্গে মেলাকে উপলক্ষ করে কবিতা উৎসব এডি ক্রিয়েশন থেকে দেখতে পাচ্ছেন। ধরুন, আমরা যদি রবীন্দ্র মেলার কথাই ধরি, এখানে যে সমস্ত ব্যবসায়ীরা এসছেন, তারা নিশ্চয়ই এই মেলার পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে তাদের অভাব অভিযোগের আলাপ করতে গিয়ে তাদের ব্যক্তিগত সুখ-দুঃখের কথা বলছেন। এবং আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে দেখব যে এই সম্পর্কটা ক্রমেই আন্তরিকতায় রূপান্তরিত হচ্ছে।
অর্থাৎ এটা আর শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এই ব্যাপারটা মেলা আমাদের মধ্যে ঘটিয়ে দেয়। মেলায় যে আমোদ প্রমোদের ব্যবস্থা থাকে, এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে ধরুন এই মেলাতে আমরা যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি বিক্রয়ের জন্য বিক্রেতারা নিয়ে এসছেন, সেই জিনিসগুলো তো আমরা হাইলাকান্দি শহরের বাজারে গেলেই পাবো। তাহলে দৈনন্দিন হাট বাজার থেকে মেলার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এই জায়গাতে, মেলায় যে আমোদ প্রমোদের ব্যবস্থা থাকে এটা আমরা দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন হাট বাজারে এই ব্যাপারটা আমরা পাই না। এবং এই আনন্দেরও রকম ফের আছে। শিশুদের জন্য এক ধরনের আনন্দ আছে, বড়দের জন্য আরেক ধরনের আনন্দ আছে, ছোট ছোট সার্কাসের দল আসে। মেলার একটা খুব বড় দিক হচ্ছে তার অর্থনৈতিক গুরুত্ব। প্রথমত হচ্ছে যে আজকাল স্থানীয় শিল্প বলতে আর কিছু নেই, কিন্তু আমরা আমাদের ছোটবেলার কথা যদি মনে করি তাহলে আমার নিজেরই স্পষ্ট মনে আছে যে রথের মেলা যখন বসতো তখন সেখানে নানা রকমের মাটির পুতুল বিক্রি হতো। এখনো শিলচরে তুলাপট্টি এলাকায় রথের মেলায় কেউ কেউ মাটির পুতুল নিয়ে আসেন। এগুলো কেন আমরা কিনতাম? কারণ এরপরেই হচ্ছে ঝুলন যাত্রা, কাজে ঝুলনের সেই সাজগুজ করার জন্য পুতুলের দরকার হতো, আমরা সেই পুতুলগুলো কিনতাম। এবং দেখুন পুতুলের মধ্যেও আমরা আমাদের সমাজ মানুষের প্রতিফলন দেখতে পাই। আমার মতো যাদের বয়স, তারা যদি তাদের শিশুকালের কথা স্মরণ করেন তাহলে একটা মাটির পুতুল খুব বেশি তার চাহিদা থাকতো এবং বিক্রয় হতো। সেটা হচ্ছে সাদা দাড়ি চুল তুলো দিয়ে এটা বানানো হতো, একজন বয়স্ক লোকের মূর্তি, তার মাথায় একটা স্প্রিং লাগানো থাকতো, মাথাটা অনবরত নড়ত। আমি গত 2-3 বছর আমি অনেক শিশুদের সঙ্গে নিয়ে শিলচর তুলাপট্টি মেলায় গেছি। এখনো এরকম পুতুল পাওয়া যায়, কিন্তু সেই সৌন্দর্য আর তার মধ্যে নেই। আজকের শিশুরা কিন্তু এর প্রতি কোনো আকর্ষণ বোধ করছে না। যদি প্রশ্ন করা যায় কেন, কারণ আমাদের ছোট সময়ে যেমন আমরা এখানে মেলা কমিটির কার্যকরী সভাপতির কাছে শুনেছি যে তিনি তার পিতামহের সঙ্গে তার যে সম্পর্কের কথা বলেছেন, আজকের একটা শিশুর জীবনে এই অভিজ্ঞতাটুকু নেই। সেটা বাবা মায়ের সঙ্গে বহু দূরে অথবা কোনো একটা আবদ্ধ ফ্ল্যাটের মধ্যে তার দিন কাটছে। কাজে যে আন্তরিকতার সম্পর্ক ঠাকুররা দাদামশাই এদের সঙ্গে গড়ে উঠত, আজকের প্রজন্মের মধ্যে এটা নেই। কাজেই তারা এই পুতুলের প্রতি আকর্ষণ বোধ করেন। আমরা করতাম এই জন্য, কারণ আমাদের জীবন অভিজ্ঞতা এই ব্যাপারটা ছিল। তা অর্থনৈতিক গুরুত্বের কথা এবার আসি। এটা গেল এক ধরনের সম্পর্কগত গুরুত্বের কথা। মেলায় বিক্রি হচ্ছে জিনিসপত্র, এবং এক একটা মেলার আগে এক একটা বৈশিষ্ট্য ছিল। যেমন গ্রামীণ মেলাগুলোতে যেটা বিক্রি হতো সবচেয়ে বেশি, এবং মাছ ধরার বিভিন্ন রকমের সামগ্রী, কৃষির সঙ্গে যুক্ত নানা রকমের ডালা গুলা চাটাই ইত্যাদি। আজকাল এগুলো আর বিক্রি হচ্ছে না। কেন? কারণ আমাদের নিজস্ব ঘরানায় তৈরি যে শিল্পগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কৃত্রিম প্লাস্টিক এসে সেগুলোর জায়গা দখল করে নিয়েছে। এখন আপনারা দেখবেন যে প্লাস্টিকের ডালাও কিনতে পাওয়া যায়। কাজে যে গ্রামের মানুষেরা এই জিনিসগুলো তৈরি করেন তারা কিন্তু এক ধরনের তাদের পেশা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। আর অর্থনৈতিক গুরুত্বের প্রসঙ্গ যদি আসে তাহলে প্রাচীন ইংল্যান্ডে একটা মেলা ঘটত, যেটাকে বলা হচ্ছে বার্থালমিউ ফেয়ার বা অক্সফোর্ড টাওয়ার ফেয়ার। এই মেলাতে প্রচুর ইহুদি বণিকেরা আসতেন বিভিন্ন রকমের পসরা নিয়ে, এবং অর্থনীতিবিদরা বলছেন যে ইহুদি বণিকদের এই মেলায় আগমনের সূত্রেই আধুনিক ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব ঘটেছিল। কাজেই অর্থনৈতিক ক্ষেত্রে এটাই হচ্ছে মেলার সবচেয়ে বড় গুরুত্বের দিক। আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে আছে বরাক উপত্যকায় মেলার ঐতিহ্য। বরাক উপত্যকার দিকে যদি আমরা তাকাই
তাহলে আমরা এখানে দেখি অনেকগুলো প্রাচীন মেলা আছে। যেমন অরুণাচল কালীবাড়ি মাসিমপুর যেটাকে বলা হয়, সেখানে আনন্দময়ীর নামে হয় আনন্দময়ী মেলা। এটা জানুয়ারি মাসে হয়, 3 থেকে 5 দিন তার সময়সীমা। গরম বাবার মেলা, এটা মূলত চা বাগান শ্রমিকরা এই মেলার সঙ্গে সংশ্লিষ্ট। গরম বাবার মেলা হয় শিলপুরিতে, এটাও জানুয়ারি, 2 থেকে 3 দিন তার ডিউরেশন। গান্ধী মেলা শিলচর, এটা আধুনিক মেলা, খুব বেশি দিন আগে শুরু হয়নি। মহাত্মা গান্ধীর প্রয়াণের পর তার স্মৃতিরক্ষার্থে এটা শুরু হয়েছিল। এটা আনুমানিক, এটা জানুয়ারির শেষ অর্থাৎ 30 জানুয়ারি থেকে শুরু হয় এবং ফেব্রুয়ারি পর্যন্ত চলে। শিব চতুর্দশী মেলা হয় 2 জায়গাতে, একটা আলমবাগ মোহনপুর অর্থাৎ শ্রীপুরা থেকে মোহনপুর আসার রাস্তায় আলমবাগ, সেখানে লকলকে টিলা বলে একটা টিলা আছে, সেখানে প্রাচীন মন্দির আছে। এই মন্দিরকে উপলক্ষ করে সেখানে শিব চতুর্দশী উপলক্ষে মেলা বসে। আর শিব চতুর্দশীর আরেকটা মেলা হয় ভুবন পাহাড়ে। আমার বিচারে এটা বহু প্রাচীন মেলা। তারপর এটাও আলমবাগে হয় লক্ষ্মীবাড়ি মেলা। এখানে একটা মন্দির আছে লক্ষ্মীবাড়ি, বলা হয় যে ডিমাসা রাজা লক্ষ্মীচন্দ্র নারায়ণ এই মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। লক্ষ্মীবাড়ির যেটা বড় কবিতা উৎসব এডুকেশন থেকে দেখতে পাচ্ছেন, এটা নাকি দিন দিন বড় হয়। যাই হোক, আমরা তো আর মাপজোপ করে দেখিনি, কিন্তু লোকবিশ্বাস সেটা বলে। তবে আমরা যখন গেছি মেলা সেই মন্দির দর্শনে, তখন কিন্তু পাথরটাকে অনেক অনেক বড় আকারের দেখেছি। এরপর আসছে বারুণী মেলা। বারুণী মেলা সিদ্ধেশ্বর শিববাড়িতে বারুণী অর্থাৎ মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যখন বারুণী যুগে মানুষ এখানে স্নান করতে যান, এই উপলক্ষে মেলা বসে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই সিদ্ধেশ্বর শিববাড়ি বরাক উপত্যকার সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। বরাক উপত্যকায় যে সাহিত্য রচিত হয়েছিল, প্রথম পর্বের 3টি উপন্যাস 1876 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল হারানচন্দ্র রাহার রণচণ্ডী। 1915 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় লাবণ্য কুমার চক্রবর্তীর মহারানী ইন্দুপ্রভা। আর 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বরাক উপত্যকার প্রথম মৌলিক সামাজিক উপন্যাস নারী শক্তি বা অশ্বমালী, যেটা অধ্যক্ষ হিলাল উদ্দিন মহোদয় জানেন যে তার কলেজেরই বাংলা বিভাগের অধ্যাপিকা উদ্যোগে এই গ্রন্থটি আবার নতুন করে প্রকাশিত হয়েছে। এই 3টি উপন্যাসে কিন্তু সিদ্ধেশ্বর শিববাড়ির প্রসঙ্গ আছে। এতে বোঝা যায় যে এই তীর্থস্থানটি প্রাচীনকালে খুবই জনপ্রিয় ছিল এবং এই মেলাটি নিঃসন্দেহে বহু প্রাচীন মেলা। এই মেলা অনুষ্ঠিত হয় মার্চ মাসে। আর রথযাত্রা উপলক্ষে নানা জায়গাতে মেলা বসে এবং কোনো কোনো জায়গাতে যেমন রথযাত্রার অনেকগুলো মেলা, এগুলো খুব ছোট পরিসরের মেলা। তার আয়োজনের সময়সীমাও থাকে 1 দিন বা বড় জোর 2 দিন। আর আরেকটা সময় মেলা বসে, আপনারা নিশ্চয়ই জানেন যে এটা একমাত্র বরাক উপত্যকাতেই এই বিশাল পুজো আছে, ভারতবর্ষের কোনো জায়গাতে নেই। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। সেটা হচ্ছে নৌকা পূজা। নৌকা পূজা ন্যূনতম 5 দিন এই পূজা অনুষ্ঠিত হয় এবং নৌকা পূজার সময় বিভিন্ন জায়গাতে মেলা বসে। এই মেলার কোনো আয়োজক থাকেন না। যখন নৌকা পূজায় অজস্র মানুষ সমাগম হয়, তখন গ্রামের মানুষ তারা তাদের নিজস্ব জিনিসপত্র নিয়ে একটা ছোট মেলার চেহারা দেন। কোনো কোনো সময় সেই মেলাতে আমোদ প্রমোদের মেলার সংবাদ বা নৌকা পূজার সংবাদ শুনে যারা আমোদ প্রমোদের ব্যবসা করেন তারাও কিন্তু যান। এবং একবার করিমগঞ্জের পাশেই, শহরের একেবারে পাশেই একটা নৌকা পূজা হচ্ছিল, সেখানে যে একটা পুতুল নাচের দলতে পেয়েছিল। এছাড়া চা বাগান অঞ্চলে দুর্গাপূজার 3 দিন মেলা বসে।
এবার আমরা মেলার ইতিহাসটা দেখি। এটা একটা গেল আমাদের মেলার পরিসংখ্যান। রাজতন্ত্রের আমলে অর্থাৎ কাছাড়ে যখন ডিমাসা রাজারা রাজত্ব করতেন তখন কাছাড়ের ইতিবৃত্ত গ্রন্থে দেখবেন হেরঙ্গরাজ গোবিন্দচন্দ্র নারায়ণের একটা ধর্ম সংক্রান্ত মেয়ের তালিকা আছে, যেখানে কোন মাসে কোন উৎসব অনুষ্ঠিত হতো তার বিবরণ এবং এর আনুমানিক খরচ কত হতো লেখা আছে। কিন্তু কোথাও এই উপলক্ষে কোনো মেলা বসত কিনা তার কোনো সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায় না। কাজেই আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে রাজতন্ত্রের আমল থেকে এখানে মেলা চলত, তবে অনুমান করতে আমাদের বাধা নেই যে সিদ্ধেশ্বর শিববাড়ি এবং ভুবন পাহাড়ের মেলা বহু প্রাচীন রাজতন্ত্রের বা তারও আগে থেকেই চলছে। কাছাড় অর্থাৎ আমাদের এই বরাক উপত্যকা, মানে তখনকার যে কাছাড় ছিল হাইলাকান্দি কাছাড় এবং উত্তর কাছাড়কে নিয়ে, সেই অঞ্চল ব্রিটিশদের দ্বারা অধিকৃত হয় 1832 খ্রিস্টাব্দে। শিলচর শহর পত্তনের সূচনা হয় 1833 খ্রিস্টাব্দে, 1 বছর পর। শিলচর শহরে ইটকলাতে একটা রাস্তার নাম এখনো আছে মেলা রোড। এই মেলা রোড নামকরণ থেকেই বোঝা যায় যে এখানে এক সময় মেলা বসত। 1858 খ্রিস্টাব্দের 2 অক্টোবর কাছাড়ে সুপারিনটেন্ডেন্ট মণিপুরের পলিটিক্যাল এজেন্টকে কাছাড় মেলা আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে একটা চিঠি লিখেছিলেন। বোঝা যায় যে 1857 বা তাও আগে মেলা হতো, না হলে এই চিঠি লেখার কোনো প্রশ্ন আসতো না। এখন সেই সুপ্রাচীনকালে অর্থাৎ ব্রিটিশ অধিগ্রহণকালীন সময়ে ধরুন 1860-70 এরকম সময় যে মেলা বসত তার কিছু কিছু দলিল বা তথ্য পাওয়া যায়। কাছাড়ের সুপারিনটেন্ডেন্ট 1860 খ্রিস্টাব্দের 16 জুলাই ঢাকা নিউজ পত্রিকার সম্পাদককে একটা বিজ্ঞাপন পাঠিয়ে সেটা ছাপতে অনুরোধ করেছেন। এই বিজ্ঞাপনে দেখা ছিল, নোটিশ ইজ হিয়ারবাই গিভেন দ্যাট the Kachar Mela or annual fair will be held at Silchar in Kachar on the 30th and 31st December 1860 and 1st, 2nd and 3rd February 1861. অর্থাৎ সব মিলিয়ে মেলা হতো 5 দিন। এবং এই বিজ্ঞাপনে এই কথাটুকু লিখে সেখানে নানা রকমের শর্ত দেওয়া হয়েছিল। মেলায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা কোথায় কার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে ইত্যাদি ব্যাপার ছিল। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি যে 19 শতাব্দী থেকেই আমাদের এখানে মেলা অর্থাৎ আধুনিক অর্থে যেটাকে আমরা মেলা বলছি সেই মেলা এখানে প্রচলিত ছিল। এবং ওই সমস্ত মেলাতে প্রদর্শনীর উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া হতো। তার অর্থকরী বা বাণিজ্যিক দিকের পাশাপাশি কৃষি সম্পদ বা কৃষি পণ্যকে উৎসাহিত করার জন্য এটা করা হতো। যেমন মেলায় যেটা শ্রেষ্ঠ গরু বা মহিষ, শ্রেষ্ঠ যেগুলো খুব উৎকৃষ্ট কৃষি পণ্য, যেগুলো প্রক্রিয়াজাত খাবার অর্থাৎ ইন্ডিজেনাস ফুড ঘরে তৈরি করা হতো, এদের মধ্যে যে সমস্ত মানে যে প্রদর্শিত দ্রব্যগুলো একটা অভিজ্ঞ কমিটির বিচারে শ্রেষ্ঠ বলে বিবেচিত হতো তাদেরকে পুরস্কৃত করা হতো। এই পুরস্কার প্রদানের উদ্দেশ্যই আপনারা লক্ষ্য করুন যে কাউকে যদি কোনো বিষয়ে পুরস্কার দেওয়া হয় তিনি উৎসাহিত বোধ করেন। তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রকারান্তরে কবিতা উৎসব এডিং ক্রিয়েশন থেকে দেখতে পাচ্ছেন পণ্যকে এবং কৃষি কার্যের উপযোগী যে সমস্ত প্রাণী তাদের যত্নার্থী যাতে মানুষ ভালোভাবে করে, তাদের দেখাশোনায় যাতে খামতি না ঘটে, এই পুরস্কারের লোভে অন্তত মানুষ সেটা করতেন। এবং এই মেলার আরেকটা নিয়ম ছিল যে ব্যবসায়ীদের সুবিধার জন্য মেলার আয়োজক তখন কোনো কমিটি থাকতো না, জেলা প্রশাসন তারা নিজেরাই
মেলার জন্য ঘর বা ছাউনি নির্মাণ করে দিতেন। মেলায় সর্বসাধারণ মানুষের জন্য খেলাধুলা আমোদ প্রমোদের ব্যবস্থা থাকত। বিজ্ঞাপনে বলা হয়েছিল, ওই যে বিজ্ঞাপনের চিঠিটা ঢাকা নিউজে পাঠানো হচ্ছে, সেখানে বলা হয়েছিল যে বিগত মেলায় প্রচুর জনসমাগম হয়েছিল এবং মেলায় আনিত মহিষ, গরু, শুকর, ঘোড়া এবং অন্যবিধ সামগ্রী প্রায় সবই বিক্রি হয়েছিল। এই উৎসাহজনক দৃষ্টান্ত প্রত্যক্ষ করে মেলার ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। এই চিঠি স্বাক্ষর করেছেন কাছাড়ের তৎকালীন সুপারিনটেন্ডেন্ট IF সেরা, তারিখ হচ্ছে 16 জুলাই 1860। এবার আমরা বরাক উপত্যকার প্রসঙ্গে যদি হাইলাকান্দির দিকে নজর দিই, হাইলাকান্দিতে মেলা কবে? আমার যে সমস্ত তথ্যপাতি আমি দেখেছি, হাইলাকান্দিতে 143 বছর আগে যে মেলা হতো তার প্রমাণ আছে। কারণ শিলচর স্টেশন কমিটি স্থাপিত হয় 1882 খ্রিস্টাব্দে। স্টেশন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় 1882 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি। 1882 খ্রিস্টাব্দের 25 নভেম্বর স্টেশন কমিটিতে তখন দু রকমের সদস্য ছিলেন, নেটিভ মানে দেশীয় সদস্য আর ইউরোপীয় সদস্য। তা এই সভাটা শুধু নেটিভ সদস্যরা উপস্থিত ছিলেন। এই সভায় আলোচ্য বিষয় ছিল কিভাবে কাছাড় মেলা যেটি চলছে তার জনপ্রিয়তা বৃদ্ধি করা যায়, এবং প্রস্তাব যেগুলো এসেছিল সেই প্রস্তাবে একটা প্রস্তাব ছিল যে ঢাকা থেকে নর্তকীর দল আনা হোক, এর জন্য খরচ হবে 500 টাকা। তাহলে এই এত টাকা মানে 1860-এর 500 আজকে কত টাকা হবে এটা আমরা খুব সহজেই বহু লক্ষ টাকা আমরা আন্দাজ করতে পারি। এই বিশাল অঙ্কের টাকা শিলচর মেলার পক্ষে একা বহন করা সম্ভব ছিল না। সেই সভাতেই প্রস্তাব নেওয়া হয়েছিল যে এই নাচের দলের জন্য শিলচর মেলা কমিটি দেবে 200 টাকা, সিলেট মেলা কমিটি দেবে 200 টাকা এবং হাইলাকান্দি মেলা কমিটিকে বলা হবে 100 টাকা দেওয়ার জন্য। অর্থাৎ আমি যে বললাম যে 143 বছর আগে মেলা হতো, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। কারণ তখন যদি মেলা না হতো তাহলে এইভাবে একটা অফিসিয়াল মিটিংয়ে বসে এই প্রপোজাল বা এই প্রস্তাব আনা হতো না। এবং প্রস্তাব যেগুলো আরো ছিল যে চা বাগান থেকে শ্রমিকদের গানের দল আনা হোক এবং এই সমস্ত দলের মধ্যে যারা শ্রেষ্ঠ দল বলে বিবেচিত হবে তাদেরকে পুরস্কৃত করা হোক, প্রদর্শনীর ব্যবস্থা করা হোক এবং শ্রেষ্ঠ হস্তশিল্প ও গৌমহিষের মালিককে পুরস্কৃত করা হোক। 50 টাকার মধ্যে, অর্থাৎ বাজেট এটাই রাখা হয়েছিল যে 50 টাকার মধ্যে মণিপুরি এবং নাগা নাচের দল আনা হোক। উপজাতি সম্প্রদায়ের হাতে তৈরি জিনিসপত্র মেলায় বিক্রির ব্যবস্থা করা হোক, যাতে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায়। শারীরিক ক্রীড়া প্রদর্শনকারীদের জন্য 30 টাকা বরাদ্দ করা হয়েছিল। আগে আমরা ছোটবেলায় দেখেছি গান্ধী মেলায় দেহশ্রী প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হতো বা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এটা ওই পূর্বতন ঐতিহ্য, এর জন্য বাজেট ছিল 30 টাকা। আর বহিরাগতদের জন্য থাকার ব্যবস্থা করা হয়। এই মেলার জন্য অর্থাৎ ওই মিটিংয়ে 1882 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের মিটিংয়ে মেলার জন্য খরচ ধার্য করা হয়েছিল 1265 টাকা, অর্থাৎ 1265 টাকা। এখানে বাজেটটা কিভাবে ছিল আমি আপনাদের অবগতির জন্য একটু পড়ে শোনাচ্ছি। দোকানিদের জন্য ফল দেওয়া বাবদ 290 টাকা, নাচঘর 60 টাকা, যাত্রা দল অর্থাৎ যাত্রাগান এখন লুপ্ত হয়ে গেছে, কিন্তু মেলায় আগে যাত্রাগান হতো, যাত্রা দলের জন্য বরাদ্দ ছিল 500 টাকা, রাস্তায় জল দেওয়া 150 টাকা। এই ব্যাপারটা এজন্যই
কারণ তখন কোনো পাকা রাস্তা ছিল না। শিলচর বলুন, হাইলাকান্দি বলুন, সর্বত্রই তখন রাস্তা ছিল কাঁচা, এবং মেলা যে সময় অনুষ্ঠিত হয় তখন প্রচুর ধুলা, মানুষের হাঁটা চলার সময় প্রচুর ধুলা উঠত, এতে অসুখ বিসুখ হতো। কাজেই ধুলা যাতে না উঠে এজন্য মেলা চলাকালীন সময়ে প্রতিদিন 2 বেলা রাস্তায় জল দেওয়া হয়। এর জন্য বরাদ্দ 150, হস্তশিল্পের উন্নতিকল্পে 50, বাজি খেলা, অর্থাৎ আগে প্রত্যেকটা মেলা শেষ হতো ফায়ার ওয়ার্কসের মাধ্যমে, নানা রকমের বাজি পোড়ানো হতো। এই বাজি পোড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছিল 25 টাকা। মেলায় বাতির ব্যবস্থা করার জন্য 25 টাকা, কনজারভেন্সি 15 টাকা, নাগা নাচের দল 60 টাকা, মণিপুরী নাচের দল 60 টাকা, এবং বিবিধ হিসাবে রাখা হয়েছিল 40 টাকা। কিন্তু এই